পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসেছে। তো আমরা নানান রকম ক্লাস কিন্তু নিয়ে এসেছি। আর আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন। অনেক কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ, তারপর কনসেপ্ট ক্লিয়ার এসব হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে তুমি কিন্তু এই কোশ্চেনগুলো একদম মিস করবে না। এই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই করে যাও, কোশ্চেন তুমি কমন পাবেই। এর পরের বাকিটা কাজ হচ্ছে ঠিকঠাকভাবে কোশ্চেনের উত্তরগুলো পড়াশোনা করে গিয়ে পরীক্ষাটা ঠিকঠাক দিয়ে দেওয়া। তো চলো দেখে নিই আমরা যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন কোনগুলো আমাদের রয়েছে। আমাদের প্রথমেই আমরা জানি প্যাটার্ন 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন উত্তর আমাদেরকে করতে হবে। তো এইগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। দেখো স্পিড কিভাবে গঠিত হয়, এখানে কিন্তু প্যাটার্ন রাখা হয়েছে। এর ছাড়াও তোমার কিন্তু টমমেলও কিভাবে গঠিত হয় হতে পারে, তাই তো নিক পয়েন্ট কিভাবে গঠিত হয়, সেক্ষেত্রেও কিন্তু তুমি একদমভাবে তাদের উৎপত্তি এবং সংজ্ঞারভাবে তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, এ নিয়ে বিস্তারিত ক্লাস হয়ে গেছে, ওয়ান শট হয়ে গেছে, ম্যারাথন হয়ে গেছে। তো আশা করি তুমি সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, এবং আমরা এগুলো সুন্দরভাবে তৈরি করে পরীক্ষা দিয়ে আসতে পারবো। ঠিক আছে, তারপর দেখো জায়ার বলতে কি বোঝো, সমস্ত ডিসকাশনগুলো কিন্তু এগুলো হয়ে গেছে। প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে, জনস্বল্পতা দুটি বৈশিষ্ট্য লেখো, উন্নত দেশগুলিতে পরিব্রাজনের প্রভাব উল্লেখ করো, মানব উন্নয়নের সূচকের দুটি গুরুত্ব লেখো, মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির দুটো গুরুত্ব লেখো, ভারতে কাগজ শিল্পের প্রধান দুটি সমস্যা উল্লেখ করো, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ মূল দুটি কারণ উল্লেখ করো। ঠিক আছে, নেক্সট দেখে নাও, খনিজ পদার্থের উত্তোলন জঙ্গলমহলে ভূমিক্ষয়ে কিরূপ প্রভাব ফেলেছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলা হয়, ক্ষয়ের শেষ সীমা কি, প্রতিপ ঘূর্ণঝড়ের সংজ্ঞা দাও। তারপর হচ্ছে গামা বৈচিত্র্য বলতে কি বোঝো বা কাকে বলে, কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্যের যোগানের মধ্যে কি সম্পর্ক দেখানো হয়েছে, মানব উন্নয়ন বলতে কি বোঝো, মানব উন্নয়নে অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গির দুটি গুরুত্ব লেখো। তারপর ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের দুটি সমস্যা উল্লেখ করো। নেক্সট দেখে নাও, আদমশুমারি অনুযায়ী ভারত গ্রামীণ জনবসতির সংজ্ঞা। ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ভূমি আচ্ছাদন বলতে কি বোঝো, নিরপেক্ষ পাত সীমান্ত কি, তারপর হচ্ছে তোমার নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়, নিরক্ষীয় প্রতিশোধ বলতে কি বোঝো, ব্যারক্লিনিক অবস্থা। ঠিক আছে, জনাকীর্ণতা ও জনাধিক্য বলতে কি বোঝায়, উৎস দেশের উপর পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো। তারপর হচ্ছে মানব দারিদ্র সূচক কি বোঝায়। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই আমরা, মানব উন্নয়ন সূচকের দুটি সীমাবদ্ধতা লেখো, সেন্সাস শহর কাকে বলে, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা উল্লেখ করো, ভূমি সম্পদ বলতে কি বোঝায়, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতের গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো, সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কি বোঝায়, জয়েন্টস প্রকল্পের উদ্দেশ্য কি ছিল, মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে গঠিত হয়, বেনিয়ফ অঞ্চল কাকে বলে, ত্রিপাত সম্মেলন বা ত্রিপাত সংযোগ, হ্যাঁ, বলতে কি বোঝায়। নেক্সট দেখো, গঠনমূলক পাত সীমান্ত, বিনাশমূলকও আলোচনা করেছি আমরা, পাত সংস্থান তত্ত্বের বা পাত সংস্থানের প্রধান দুটি কারণ কি কি। ঠিক আছে, বৃত্ত চাপীয় দ্বীপমালা কাকে বলে, ট্রান্সফর্ম চ্যুতি কিভাবে গঠিত হয়, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো, ধারণ অববাহিকা কাকে বলে, ক্যাসকেড ও খরস্রোতের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো, মন্তকূপ প্রপাতকূপ বারবার কিন্তু ক্লাসে আমরা আলোচনা করেছি, একদম ফিগার সহ আলোচনা করেছি। ক্ল্যাপোটিস বলতে কি বোঝো, ক্ল্যাপোটিস জিও কি। ঠিক আছে, এই ছিল আমাদের 2 নম্বরের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু রিপিট হচ্ছে বারবার, বুঝতে পারছো, তার মানে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো অবশ্যই করবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 3 নম্বরের কিছু কোশ্চেন, মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে চুম্বক অসঙ্গতি বারবার আলোচনা করা হয়েছে, অনুদৈর্ঘ্য এবং তির্যক বালিয়ারির পার্থক্য, পুনর্জীবন লাভের ফলে ভূমিতে কিভাবে নদীমঞ্চ গঠিত হয়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো, জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখছো কতবার রিপিট হচ্ছে কোশ্চেন, 2, 3। আমরা বলেছি যে টপিক ওয়াইজ কোশ্চেন করো, সেটা কিন্তু 2, 3 এরকম কোনো নির্দিষ্টভাবে যেটা 2-এরই কোশ্চেন এরকম কিন্তু না, গো ফর টপিক, তুমি কোশ্চেন কমন পাবেই। মানব উন্নয়ন কি, এর প্রধান উপাদানগুলি উল্লেখ করো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা উল্লেখ করো, ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। ঠিক আছে, নেক্সট দেখো, ডুয়ার্স অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কলকাতায় বায়ু দূষণের প্রধান 3টি কারণ কি কি,
বা উল্লেখ করো। উষ্ণ শীতল সমুদ্র স্রোতের তিনটি পার্থক্য। ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সামগ্রিক ফল। এটাই কিন্তু ট্রায় অফ ডেভিস যেটা আমরা পড়েছি, একদম ঠিক অন্যভাবে দেওয়া হয়েছে, কিন্তু উত্তর মোটামুটি একদম কাছাকাছি। জীববৈচিত্র্যের তিনটি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরিব্রাজনের দ্বারা কিভাবে কোনো দেশের নির্ভরতার অনুপাত প্রভাবিত হয়। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। এখন আমরা দেখেছি যে মানব সম্পদ, মানুষ সেখানে নিষ্ক্রিয় কোথা সক্রিয়, কিভাবে সেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। মানব দারিদ্র্য সূচকের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখো, ভারতের গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে তিনটি প্রধান পার্থক্য লিখতে হবে। সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাতের তিনটি কারণ। জীবিকার সন্ধানে মানুষকে যেতে হয়, সে তো অনেক কারণ রয়েছে। জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয় রোধের তিনটি গৃহীত ব্যবস্থাপনা। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে কোনো তিনটি প্রমাণ, উদাহরণ সহ বিভিন্ন প্রকার পাতসীমানার সংজ্ঞা এবং প্রত্যেকটি দুটি করে বৈশিষ্ট্য লেখো। আমরা যখনই কম্প্যারিজন করব, তুলনামূলক টেবিলের মাধ্যমে পড়াশোনা করব, এই কোশ্চেনগুলো একদম আমাদের ইজি হয়ে যাবে এবং সেখানে পার্থক্যও হবে, আবার বৈশিষ্ট্য লিখতে দিলেও কিন্তু আমরা পারবো। এগুলো কিন্তু আমরা বলেছি, আলোচনা করেছি, ঠিক আছে। তারপর দেখো বহিঃক্ষেত্র, যে ইনসিটু এক্সিটু বারবার বলা হয়েছে, পার্থক্য করো, সেখান থেকেই তুমি কোশ্চেন পেয়ে যাবে। জীববৈচিত্র্য সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি সেখানে আমাকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে। সমুদ্র স্রোত সৃষ্টির যে কোনো তিনটি কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনো দেশের অতিরিক্ত জনসংখ্যা সেই দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলে আমরা জানি, এগুলোও কিন্তু আমরা জনস্বল্পতা, জনাকীর্ণতা আমরা পড়েছি। অমর্ত্য সেন প্রদত্ত সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে কার্যক্ষমতা, সম্ভাবনা ও স্বাধীনতা, দায়িত্ববোধের গুরুত্ব কি, ঠিক আছে। এই তত্ত্বের মূল কথাই হচ্ছে এটা। সমবায় কৃষি ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমি জোত সমস্যার একটি সমাধান পথ। কিভাবে ভারতের যে কৃষি জোতগুলো, জমিগুলো খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সমবায় কৃষির মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান আমরা করতে পারি, এটি সেইটাই কিন্তু ঘুরিয়ে এসছে। কোশ্চেনটা কিন্তু একদম ইজি এবং তোমরা পারবে। তারপরে দেখো প্রশ্নমান 5, দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমানায় ভূমিরূপগুলি চিত্রসহ। অর্থাৎ অভিসারী সীমানার মধ্যে যে পার্থক্য রয়েছে, মহাদেশীয় মহাসাগরীয়, তার মধ্যে মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমানার এখানে হাইলাইট করা হয়েছে। জীববৈচিত্র্য বিনাশের প্রধান 5টি কারণ। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ, ঠিক আছে। এখান থেকে কিন্তু আলাদা কোশ্চেন, নিক পয়েন্ট বা নদী মঞ্চ সেখান থেকে সেট হয়। আমরা দেখতে পাচ্ছি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি থেকে বিনাশ, বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাব। নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ। আমরা এর আগে কি করেছিলাম, আমরা বায়ু এবং নদীর জলধারা যেটা জলধারা বা নদী এবং বায়ুর মিলিত কাজ, এখানে কিন্তু নদী এবং হিমবাহের মিলিত কাজ, ঠিক আছে। সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের সপক্ষে 5টি যুক্তি বা প্রমাণের ব্যাখ্যা। দুটি মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমানায় গঠিত। এখানে আমরা মহাদেশীয় পড়লাম, এখানে দেখো মহাসাগরীয়। নেক্সট, উইলিয়াম মারিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়, খুব ইম্পর্টেন্ট। নদীর যৌবন পর্যায়, পরিণত পর্যায়, তার সাথে রিলেট করবে এবং সহজেই লিখে ফেলতে পারবে। পুনর্জীবন লাভের কারণ, ঠিক আছে। সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ। আর এখানে দেখো সচিত্র লেখা আছে, সচিত্র থাকলে কিন্তু তোমাকে চিত্র দিতে হবে, ঠিক আছে। তবে আমি রেফার করব যে জায়গায় তোমার চিত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে বা দিতে পারবে, খুব সহজভাবে তুমি দেবে। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা। বায়ুর ক্ষয়ের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা, ঠিক আছে। এবং ইনসিটু অর্থাৎ সংরক্ষণের কৌশল হিসেবে ইনসিটু সংরক্ষণের বিবিধ প্রয়াস। আটলান্টিক মহাসাগরের প্রধান দুটি উষ্ণ এবং দুটি শীতল স্রোত ও তাদের প্রভাব ব্যাখ্যা করো। তো এই ছিল আমাদের কিন্তু অত্যন্ত মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আশা করছি তুমি কিন্তু এগুলো অবশ্যই করবে এবং পরীক্ষা তোমার ভালো হবেই। 100% নিশ্চিত থাকো তুমি কোশ্চেন কমন পাবে। তো তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভকামনা, বেস্ট অফ লাক।